তুমি বাসি ফুল নও, তুমি তো সদ্য ফোটা সুগন্ধি পুষ্প। আমার হৃদয় বাগানে আমি তোমাকে চিরকাল ধরে রাখতে চাই। চাইলেও আমি চাইতে পারি না, কারণ আমার জীবন বিনা তার যে ছিঁড়ে গেছে। তোমার সেই মনোবিনায় আমি নতুন তার হয়ে জুড়তে চাই। না প্রতিমা, বলে না, অমন করে বলে আমার মনটাকে দুর্বল করে দিও না। এই পোড়া কপালেরই প্রতিমাকে সারা জীবন জ্বলে পুড়ে মরতে দাও। ও কথা বলো না প্রতিমা। মনে করে দেখো তো, গত মাসে তোমাদের গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে এসে প্রথম আমার তোমার সঙ্গে আলাপ হয়। তারপর মোবাইলে দুজন দুজনকে কত প্রেমের কথা বলেছি। আর সামনাসামনি প্রেম আলাপের পর তোমায় নিয়ে আমি একটা সুন্দর ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় প্রতিমা। আজ আজ বাড়াও হাত। আজ এই সূর্যাস্তের সময় সূর্যদেবকে বিদায় সম্ভাষণ জানিয়ে ওই চন্দ্রদেবের উপস্থিতিতে আকাশ বাতাস বসুন্ধরা আর এই গণ দেবতাকে সাক্ষী রেখে আমরা শপথ নিলাম, আজ থেকে হলাম দুজন দুজনার জীবন সাথী। বাড়াও হাত। বেশ, তাই হোক। জীবনটাকে নতুন রঙে রাঙাতে, নতুন জীবনের পথ চলা শুরু করতে অতীতকে ভুলে আমি বর্তমানের হাত ধরলাম। আর আজ থেকে শপথ নিলাম, তুমিই হবে আমার সারা জীবনের জীবন সাথী। তাহলে তাহলে আর দেরি নয় প্রতিমা। ওই দেখো প্রতিমা, মা কালীর মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। ওখানে গিয়ে মা কালীর সিঁদুর তোমার তোমাকে দেবো আমি স্ত্রীর মর্যাদা, আর ওখানেই তুমি হবে আমার বিবাহিতা। না না, তুমি আমার স্ত্রী হয়েছো বলে আমি তোমার স্বামী হিসাবে তোমার সব কথা মেনে চলবো, তা ঠিক নয় মানসে। মন্দিরের ওই প্রেম কাহিনী আমি কিছুতেই মেনে নেব না। আহা, আপত্তিটা কি সেটা আমাকে বলবে তো? ঠাকুরপো বলছিল মেয়েটার উপগুলো খুব ভালো। যতই ভালো হোক, তবু তার সঙ্গে মন্দিরের বিয়ে কিছুতেই হতে পারে না। কিন্তু ঠাকুরপো বলছিল সে নাকি মেয়েটা। তুমি চুপ করো তো। তোমার ঠাকুরপো যদি কোথায় কোন নরকে গান গাইতে গিয়ে একটা ভিখারি মেয়ের পাল্লায় পড়ে তাকে বিয়ে করে ফেলে, তাকে কিন্তু ওই রায় চৌধুরী বাড়ির বউ হিসাবে আমি কিছুতেই মেনে নেব না। একটা ভিখারির মেয়েকে যদি বাড়ির বউ হিসাবে মেনে নিতে না পারো, তাহলে আমাকে মেনে নিয়েছিলে কেন? আমিও তো গরিব বাড়ির মেয়ে। তোমার ব্যাপারটা আলাদা। বাবা তোমাকে দেখে পছন্দ করে তারপর বৌমা করে ঘরে এনেছে। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। বাবা কিন্তু মন্দির আর সেই মেয়েটার বিষয়ে পুরোপুরি অমত করেছে। তুমি যদি রাজি হও, আমি বাবাকে রাজি করিয়ে ছাড়বো। লক্ষ্মীটি, আমি হাত জোর করে অনুরোধ করে বলছি, এ বিয়েতে তুমি অমত করো না। না না না, আমি কিছুতেই বিয়েতে মত দিতে পারবো না, পারবো না, পারবো না। তুমিও শুনে রেখো, ওই মেয়েটা এই বাড়িতে ছোট বউয়ের অধিকার পাবে। পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ওই মেয়েটা এই বাড়িতে পা দেওয়ার আগেই আমি তাকে গুলি করে নদীর জলে ভাসিয়ে দিয়ে একটা ভালো বংশের মেয়ের সঙ্গে আমার ভাই মন্দিরের বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দেব। আর মন্দির সেই বিয়ের পিড়িতে কখনোই বসবে না। তোমার ভাই মন্দির এত অকৃতজ্ঞ বেঈমান হয়ে যায়নি দাদা। যার স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছে, তাকে সে বাড়িতে এনে তুলবেই। তাই তোমাকে আমি অনুরোধ করছি দাদা। না না না, তুই আমাকে অনুরোধ করবি কেন? তুই যখন ওই মেয়েটাকে ঘরে তুলবি ভেবে নিয়েছিস, তখন তো যা ইচ্ছে তাই কর। এ বিষয়ে আমি আর একটা কথাও বলবো না। দাদা, আমি তোর সৎ দাদা, আর তুই আমার সৎ ভাই। সেই মতো থাকবি, আর আমিও থাকবো। তুমি কি বলছো? সৎ ভাইকে যা বলা উচিত আমি তাই বলছি। এই দাদা, তুই না আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারছিস না? সেই তুই আজ কোন কথার বিনিময়ে কোন কথাগুলো শুনিয়ে আমার এই বুকটাকে ভেঙে দিলি রে দাদা। আমি তো স্বপ্ন কোনোদিন তোকে আমার সৎ দাদা বলে মনে
তুই ব্যথায় কাঁদলে কাঁদবি, আমি কিন্তু হাসব, আনন্দের হাসি। হাসি ফুটিয়ে তুলবো, হাসি ফুটিয়ে তুলবো। শিক্ষামন্ত্রী মেয়ের সঙ্গে আমার ছোট ছেলে মন্দিরের বিয়ে দিয়ে আমি সবার মুখে হাসি ফুটিয়ে তুলবো। বাবা ইস, আমি রায় চৌধুরী এন্টারপ্রাইজের কর্ণধার মহেন্দ্র নারায়ণ চৌধুরী। আমার কথাই হয় শেষ কথা। ও হ্যাঁ, তোমাদের অভিভাবক আমি, তাই আমার কথা তোমাদের মেনে চলা উচিত। বাবা কিন্তু শোনো বড় বৌমা, ও তোমরা সকলেই এই ঘরে আছো, তাহলে তোমরা সকলেই শোনো। বৌমা বললে বৌমা হয় না, কর্তব্য তাকে মা হতে হয়, মা। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কোনো মতেই ওই ছোট বৌমাকে এই চৌধুরী বাড়িতে ঢুকতে দেওয়া যায় না। কিন্তু বাবা, আমি যে নিরুপায়। নিরুপায়? কেন নিরুপায়? বাবা, আমি সেই মেয়েটাকে মানে প্রতিমাকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে পুরুষ ঠাকুরকে সাক্ষী রেখে মা কালীর সিঁদুর তার স্মৃতিতে পরিয়ে দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছি। এ কথা তো অস্বীকার করা যায় না। নিশ্চয়ই যায়, কারণ এই রায়চৌধুরীর রীতিনীতি মেনে তোমার আনুষ্ঠানিক বিরাট বিয়ে তো হয়নি, ওটা হয়েছে তোমার চুপি সারে বিয়ে। এ বিয়ে বিয়েই নয়। ইস, ওটা তোর চুপি সারে বিয়ে। তাহলে আপনি বলুন বাবা, আমার গর্ভধারিণী মাকে কি আপনি অস্বীকার করতে পেরেছিলেন? ছিলাম, তবে তুই তার গর্ভে আসার জন্য আমাকে স্বীকার করতে বাধ্য হয়েছিল, কারণ আমিও তোর মতো কোনো এক মন্দিরে নিয়ে গিয়ে তার সিদ্ধে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তাই তাই? তাই মন্দিরের এই বিয়েকে আমি মান্যতা দেব। বাবা ইয়ে না, মানে আমি বলছিলাম কি একটা বেজাত মেয়েকে কি করব বল? দোষ করে তো ছোট ভাই মন্দির, তাই বলে কোনো কারণে প্রতিমা মাকে দোষী সাব্যস্ত করে তার উপর তো অবিচার করতে পারি না। তাই বলছি প্রতিমা মা ছোট বৌমা হয়ে এই রায় চৌধুরী বাড়িতে আসবেই। ঠাকুরপো, আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও, ছোটকে বাড়িতে নিয়ে এসো। আর আমি ততক্ষণ বরণ ডালা সাজা বাড়াইলাম করি। যতই তুমি আনন্দে থেই থেই করে নাচো না কেন, বাবা মত দিয়েছে বলেই আমি মত দিলাম। আর শোন মন্দির, ওই মেয়েটা এই বাড়িতে এসে যদি কিছু বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি এ সংসারে আগুন জ্বালবো। ইয়েস, বিষাক্ত আগুন। দাদা, শোন, শোন মন্দির, মেয়েটা তোর স্ত্রী হলেও এবারের বৌমা, অর্থাৎ আমার মা। সেই মা প্রতিমার আগমনে আমি খরচের কোনো দ্বিধা করব না। তবে ওই এ বাড়িতে আসার পর আমি বড় বৌমার সঙ্গে ওজন করে দেখব ওটা বৌমা না বোমা। বোমা নয়, বোমা নয় বাবা, প্রতিমা সত্যি প্রতিমা। প্রতিমা একটা সহজ সরল সাধারণ মেয়ে। তাই তো সেই সাধারণ মেয়েকে আমি আনতে ছুটলাম মেদিনীপুরের এক অজপাড়া গাঁ, সেই দেবীপুর গ্রামে। সত্যি কথা, তোমাদের এই দেবীপুর গ্রামের গ্রামীণ মেলা যেটা সব তীর্থকেই হার মানে দিয়েছে। হ্যাঁ সবুজ, তাই তো গ্রামীণ মেলার সময় হলেই দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে এই মেলায়। মেলার প্রবেশ পথ অতি দর্শনীয়, ডাইনে রয়েছে রবি ঠাকুরের মূর্তি। বাঁয়ে রয়েছে বিবেকানন্দের স্ট্যাচু। দেখো সবাই দেখো, ওই দিকটা তাকিয়ে দেখো, সমস্ত দেব দেবীর মূর্তি দিয়ে সাজানো মেলার মাঝে পার। আর পার্কের মাঝে রয়েছে জলের ফোয়ারা, দেখে শরীর মন আমার জন্য জুড়িয়ে যাচ্ছে। চারপাশে টবে সাজানো কত ফল ফুলের গাছ। সত্যি বলেছো, মেলার এমন সৌন্দর্য দেখে আমার মনে হয় আমরা দুজন এসে কিছু করে স্বপ্নের দেশে। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে জিতাই দোলা লাগানো। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে জিতাই
আবেগে ভরেছে আকাশ, দুয়ারে এসেছে মধুমাস। আবেগে ভরেছে আকাশ, অজানা পরশে কুহু যে উঠেছে জেগে, অজানা পরশে কুহু যে উঠেছে জেগে, পাতা কাপা সমীরণ জাগানো। জীবনে গীতায় দোলা লাগানো, আমায় তুমি যে ভালোবেসেছো। জীবনে গীতায় দোলা লাগানো, ঘুম ভাঙানো, আমায় তুমি যে ভালোবেসেছো। জীবনে গীতায় দোলা লাগানো। এই যে একটা কথা বলতে তোমায় ভুলেই গেছি, আমার দাদা বিয়ে করেছিল এই গ্রামে, কিন্তু 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 কোন এক কাল বৈশাখীর ঝড়ে দাদা বাসর ঘরেই মারা যায়। হ্যাঁ সবুজ, খবরটা আমরাও জানি। সেই থেকে যে তোমার বৌদি হবার কথা ছিল, সেই প্রতিবাদিত বিধবা হয়েছে, বিধবা। সেই কাহিনী মনে করলে মনটা বড় ভারাক্রান্ত হয়ে যায় গো। যাক যাক সে কথা। বললাম তুমি নাকি শহরে চাকরি পেয়েছো? হ্যাঁ, চাকরি বলতে এটা কোম্পানির চাকরি, তবে ভালো যদি না লাগে তাহলে কিন্তু ফিরে আসবো সবুজ। ওই শহরের কথা শুনলে মনটা বড় ভয় করে। ওই তো পাশের গ্রামে ডালিয়া নামে একটা মেয়ে, সেই যে শহরে গেল আর ফিরে এলো না। এসো আজকে শোনাবো তার জীবন কাহিনী। খদ্দেরগুলো আমার বুকের উপরে শুয়ে যেসব কাহিনী বলি তাতে আমার হাসি পায়। যার যতই সুন্দর বউ থাকুক না কেন, গল্প করে আমার চেয়ে তার বউ সুন্দরী নয়। আর আমিও তাদের বলি, তোমার চেয়ে আর কোনো পুরুষকে আমারও ভালো লাগে না। আরে বাবা, টাকা কামাতে হলে এমন করে বলতে হয়, টাকার জন্যই তো জীবন যৌবন। ছেলেদেরকে বলি ফুলদানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সুরা রে, পেয়ালাতে সুরা। ফুলদানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সুরা রে, পেয়ালাতে সুরা। রসের নাগর আসবে কাছে, রসের নাগর আসবে কাছে, দেব আমি ধরা। ফুলানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সুরা রে, পেয়ালাতে সুরা। ফুলানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সুরা রে, পেয়ালাতে সুরা। সত্যি ডালিয়া, তোমার মতো মেয়ে হয় না। তুমি সর্বেশ্বর বাগ, আমার নেই কোনো রাগ। এখন এই মেয়ের বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম সেই তো আগে কতবার এসেছি, আজ একবার মানে ওই দর্শন করে ধন্য হয়ে যায়। দর্শন তো করবেন, টাকা এনেছেন টাকা? আরে বাবা, টাকাটা বাকি থাক না, মেয়ে জামাইয়ের মাথায় হাত বুলিয়ে নিয়ে এসে দিয়ে যাবো। মেয়েদের মধ্যে হাত বুলিয়ে নিয়ে এসে দিয়ে যাবো, এটা বুদ্ধি দরকার নয়। বাকি রেখে হালকাটা সারবো। আগেও বাকি রেখে চলে গেছেন, তাই বলছি টাকা ছাড়ুন, তামাশা দেখুন, তা না হলে এই ডালিয়া বাড়ির সামনে থেকে কেটে মারুন। না মানে 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 টাট 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 টাট। আচ্ছা, এই 20 টাকা আছে, এই না এটা রাখো। 20 টাকা? হ্যাঁ। যান, এবার এখান থেকে চলে যান। মানে ওই টাকার বিনিময়ে একটু ওই আদর। আদর? যান, চলে যান এখান থেকে, তা না হলে। আমি সর্বেশ্বর বাগ, হয়েছে আমার ভীষণ রাগ, দেখে নেবে। না 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 না। শালা মাগরা 20 টাকায় আদর খাবে, আদর। তাই গেল শয়তানটা মেয়ের বাড়ি, মেয়ে জামাইয়ের মাথায় হাত বুলিয়ে টাকা কামানোর স্বভাব। আর আমি
চাই এই 20 টাকা ওই ভিখারিকে দান করে দিয়েছি দান। আজকে মন্দির আছে, বহু প্রতীক্ষার অবসান ঘটে মন্দির আসতে তার বাড়িতে আমাকে নিয়ে যাবে বলে সেই আনন্দে মনে বইছে আমার খুশির জোয়ার। এক্ষুনি হয়তো মন্দিরে এসে আমাকে বলবে কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই গান। এই তো উপহার। কি উপহার সাজিয়ে যাব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই গান। এই তো উপহার। ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমারই গান, ওই বাতাসের ঝরা পাতায় জড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমারই গান, ওই বাতাসের ঝরা পাতায় জড়ানো আমারই গান। সুর আমার সবুজ পাতার রঙেরই বাহার। এই তো উপহার। জিতে গেছি প্রতিভা, জিতে গেছে আমাদের ভালোবাসা, আর সার্থক হয়েছে তোমার এই বধুর সাথ। তার মানে আরে আমার বাপুটে বাবার অনুমতি পেয়ে আমি তোমাকে নিতে এখানে ছুটে এসেছি। কিন্তু কিন্তু নয়, কোনো কিন্তু নয়। কিন্তু দাদা কোথায়? দাদা আগে তো তার পায়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা শুরু করতে হবে। দাদা, দাদা। দাদা ভেতরে নেই। কবি মানুষ, সবসময় চোখে মুখে থাকে তার ভাবনার ছাপ। কখনো নির্জন গাছের ছায়া, কখনো নদীর তীরে দাঁড়িয়ে বসে কবিতা গল্প লেখে। আর মনে মনে বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। দাদা এই বিশ্বলাই মানুষই শ্রেষ্ঠ জীব, কিন্তু মান আর হুঁশ বজায় রাখতে জানে না মানুষ। দাদা আমি বলছিলাম কি, আমার বোনকে বাড়ি নিয়ে যাবে, এই তো আমি সব খবর জানি। চোখ দুটো আমার ডায়েরি পাতা থাকলেও আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পাই কোথায় কি কি করছে। দাদা কান দুটো প্রাকৃতিক পরিবেশের দিকে থাকলেও আমি শুনতে পাই কোথায় কে কি বলছে। দাদা যাবি যাবির বোন যাবি, শিব ঠাকুরের পার্বতী হয়ে, নারায়ণের লক্ষ্মী, শ্রীরামচন্দ্রের সীতা হয়ে চলে তো তুই যাবি, আর তোকে তো চোখের জলে বিদায় জানাবো আমি। আমি কাঁদিনি বোন, আমি কাঁদিনি। দেখ দেখ আমি হাসছি, আমি হাসছি, আমি হাসছি তো। মন্দির গায়ের কবি পরাণ মণ্ডল তার হেদ যন্ত্রকে তোমার হাতে ধরিয়ে দিল ভাই। দাদার মন্ত্রে দীক্ষিত এই হতভাগিনী প্রতিমাকে তোমার সংসার মন্ত্রে দীক্ষা দিয়েই তোমার সংসারে এক করে ঠাই দিল, এই আমার অনুরোধ। একটা কথা মনে রাখিস বোন, বিধির বিধানে জন্মভিটাকে পরিত্যাগ করি, আপন জন্মের পর করি চলে যেতে হয় পরম তীর্থ স্বামীর ঘরে। এই বিধান তো কেউ খণ্ডাতে পারে না। দাদা ঠিক ঠিক তেমনি তুইও এই জন্মভিটাকে প্রণাম জানিয়ে আপনকে পর করে আপনের সঙ্গে আপন গৃহে চলে যাব, আপন গৃহে চলে। বেশ তাই হোক দাদা। সারা জীবন তোমার দীক্ষা নিয়ে চলে এসেছি, আর জীবনের শেষ দিন পর্যন্ত তোমার দীক্ষা নিয়ে চলবো। প্রতিমা। আজ মন্দিরের হাত ধরে যাবার আগে প্রতিমা, প্রতিমা ওরে বোন আমার, প্রতিমা, তুমি আমার প্রণাম নাও দাদা। প্রতিমা, প্রতিমা। আশীর্বাদ করি তোমাদের যাত্রা হোক শুভ।
আমি ওই পথে যাবো কেন? আমি তো সিনেমার নায়িকা হব। প্রভাত আমাকে কথা দিয়েছে সে আমাকে সিনেমার নায়িকা বানাবে, আর নায়িকা হলে হিরো দিয়ে নিয়ে করবো এনজয় আর এনজয়। ইয়েস, সকল দর্শকরা আমাকে দেখবে আমি কেমন হিরোদের গলা জড়িয়ে ধরে গাইছি। মনে বলছে কেউ আসবে কিছু বলবি আজকে আমায়, মনে বলছে কেউ আসবে কিছু বলবি আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, ছিল মুক্তি আজকে আমায়, ছিল বন্দি যত স্বপ্ন, ছিল মুক্তি আজকে আমায়। চেনা চেনা মন হলো রে ভালোবাসা, ভালোবাসা। মন বলছে কেউ আসবে কিছু বলবি আজকে আমায়, মন বলছে কেউ আসবে কিছু বলবি আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, ছিল মুক্তি আজকে আমায়, ছিল বন্দি যত স্বপ্ন, ছিল মুক্তি আজকে আমায়। চেনা চেনা মন হলো রে ভালোবাসা, 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 ভালোবাসা। সত্যি সত্যি চাঁদনি, তোমার সেই স্বপ্নের হিরো তো আমি। কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো প্রভাত? জায়গাটা তো সিনেমার পাড়া বলে মনে হচ্ছে না, এখানে পরিবেশ দেখে মনে হচ্ছে এটা তো গণিকালয়। মরিকালয়। কিন্তু এখানে আনলে কেন? আরে বাবা, সিনেমায় নামতে হলে সব মেয়েদের তো এখানেই আসতে হয়, এখানেই তো সব মেয়েদের ট্রেনিং হয়। কি বলছো প্রভাত? হ্যাঁ চাঁদনি, একটু পরে ডাইরেক্টর আসবে, তারপর হবে তোমার আমার ইন্টারভিউ। তাই নাকি? হ্যাঁ, যাও পাশের রুমে গিয়ে অপেক্ষা করো, আমি তোমাকে কল করে ডেকে নেব। ঠিক আছে যাচ্ছি। তবে শোনো প্রভাত, হ্যাঁ, বলো। ওই ইন্টারভিউতে প্রথম কলটা আমি যেন পাই। ওকে প্রভু প্রভু তোমার নাম প্রভদাই করি সকলকে কুপকার। চাঁদনি, অবশ্যই তোকে যে আমি কোন সিনেমায় নামাবো তা তুই কোনোদিন বুঝতে পারবি না, কোনোদিন না। এসব কথা আমি ভাবছি কেন? আমি তো ভাববো এখন ডালিয়ার কথা। ডালিয়া কেন এখনো পাশের রুম থেকে বেরিয়ে এলো না? তবে কি আমি রেডি প্রভাত। তবে তোমরা পুরুষরা এক একটা মধুলভী ভ্রমর, তাই ফুল লাগলে উড়ে বেলান। বলি হঠাৎ এই সময় তোমার জন্য একটা সুখবর বয়ে এনেছি। সুখবর? সুখবর? কি সেই সুখবর? একটা মাদার মক্কেলকে এখানে এনেছি, তাকে যদি তোমার যৌবনের জাদু দিয়ে বশ করতে পারো তাহলে তোমার কোনো অভাব থাকবে না। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিচ্ছু অভাব থাকবে না। তা লোকটাকে? রায়চৌধুরী বাড়ির বড় ছেলে মিলন রায় চৌধুরী। তাকে কি আমি ঘাইল করতে পারবো? অলরাইট, তুমি নিশ্চয়ই পারবে। তোমার রূপ আছে, যৌবন আছে, আঙ্গুলি ওঠেলে মধু আছে। ওই হারামজাদাকে বাস করতে তোমার 2 মিনিট সময় লাগবে না। বেশ তো, তাহলে তাকে নিয়ে এসো। আমি তো তখন আরো আরো একটু লোভনীয় সাজি সেজেছি। কেমন? এই শোন 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 শোন। এই হারামজাদা মিলন মদ প্রিয়সী, ওর জন্য দামি ব্র্যান্ডের মদের ব্যবস্থা রাখিস। শিওর, মদ খেয়ে নেশা এলেই তো সে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তখনই তো তোমার প্ল্যান মতো আমি সব সব কাজ করতে পারবো। মিলনকে আমি আমার যৌবনের জালে জড়াবই জড়াবো। মানুষ চিনলি না। ডালিয়া, ডালিয়া, তোকে দিয়ে আমি আমার একটা
পা করে কাজ গুছিয়ে নেব, তোকে তুরুপের তাস করে খেলবো অনেক খেলা, তারপর ওদের গোটা কারখানাটা চাবে। সরি প্রমাদ, বাইরে একা একা বসে থাকতে ভালো লাগলো না, তাই আমি ভেতরে চলে এলাম। আরে এসো এসো এসো, আমি তো তোমাকে এখনই ভেতরে নিয়ে আসতাম। আসলে জানো তো প্রভাত, মন্দির একটা মেয়েকে আমাদের ফ্যামিলিতে আনছে, তাতে আমার মেজাজটা একেবারে আউট হয়ে গেছে। ছি ছি ছি, গান গাইতে একটা অজপাড়া গায়ে গিয়ে একটা অজাত বেজাত মেয়ের সিঁড়িতে সিঁদুর দিয়েই ঘরে আনছে, তাও আবার বাবার মতেই ঘরে আসছে। এরপর দেখবে তোমার বাবা ওই মেয়েটার কোথায় উঠো বসাও করছে। হয়তো একটা নাটকীয় ঘটনাকে খাড়া করে তোমাদের সবাইকে এই বাড়ি থেকে দূর দূর করে আউট করে দেবো, তারপর চক্রান্ত করে তোমাদের সমূহ প্রপার্টিটা ওই মেয়েটা নিজের নামে লিখে নেবে, তোমরা হবে পথের ভিখারি। তার মানে আমাকে একদিন পথে বসতে হবে? No, never! এই মিলন রায় চৌধুরী পথে বসার জন্য জন্মগ্রহণ করেনি। জ্বলছে প্রভাত, আমার মাথাটা আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি আর মাথাটাকে স্থির রাখতে পারছি না। ইয়েস, ডাকো ডাকো তোমার সেই প্যারাগন বিউটিফুল ডালিয়াকে ডাকো। আরে নো 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 নো, ডাকতে হবে না, ওই যে দেখো। একেবারে বিউটিফুল লেডি, যেমনি রূপ তেমনি যৌবন। তাই নাকি? ইয়েস, তোমার হাসিতে আমার সারা শরীরে শিহরণ জাগছে। বেশ তো বেশ তো, প্রথম দেখাতেই যদি এত শিহরণ জেগে থাকে, তাহলে এক কাজ করুন না, ওই মেয়েটাকে নিয়ে পাশের ঘরে গিয়ে সারা রাত ধরে মন প্রাণ জুড়িয়ে নাও, আর আমি তো তখন পাশের রুমে চাঁদনির সঙ্গে শুয়ে বসে রাত্র কাটিয়ে নিই। তার মানে তুমি তাহলে এই ঘরের সব মেয়েদের কাছে আমি তোমায় নিয়ে যাবো মিলন বাবু, তবে আজ থেকে এই ডালিয়া হোক তোমার রাতের আহার। চলি কি হলো মিলন বাবু, আমার দিকে অমন করে কি দেখছেন, কি ভাবছেন? দেখছি দেখছি এখানকার মেয়েরা বুঝি এমনই দেখতে হয়, আর তাই বুঝি মধুলভী ভ্রমররা এই সব জায়গায় উড়ে বেড়ায়। তাহলে আপনিও উড়ে বসুন এই ডালিয়া ফুলের উপর, তবে তার আগে এই বোতলের মদটা আপনি গলায় ঢালুন। মদ? আমি দাও 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 দাও। না 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 না, আমি খাইয়ে দিচ্ছি। তাই দাও তাই দাও তাই দাও, ও ছিপি ঢালো গলায়। এবার কেমন লাগছে মিলন বাবু? বাবু নয় বাবু নয়, বলো প্রিয়তম, বলো ডার্লিং। ইয়েস, বলো ডার্লিং। এসো প্রিয়তম, এই ডালিয়ার সঙ্গে তুমি নাচো আর গাও, আর শুধু বলো তুমি আমার, শুধু আমার। তুমি আমার, শুধু আমার। বাবুজি যারা ধীরে চলো, বিজলি ফেরিয়া, বিজলি ফেরিয়া। বাবুজি যারা ধীরে চলো, বিজলি ফেরিয়া, বিজলি ফেরিয়া। নূরে চিঙ্গারিয়া, ছোলা বাদল ছোলা দিন। নূরে চিঙ্গারিয়া, ছোলা বাদল ছোলা দিন। জৈবন মধু মিত নয় শুধু, বদিতে বদিতে করে বদিতে বদিতে করে ভেরি ভেরি লোপা লোপা
চর্চা, আকাশে বাতাসে ফুলের গন্ধ, আমার ঘরটা ফুল দিয়ে সাজানো, ফুল দিয়ে ঘেরা। সবাই যেন আমার কানে কানে বলছে, প্রতিমা আজ তোর ফুলসজ্জা, আজ নাকি নারী পুরুষের প্রথম চেনার দিন, প্রথম চাপার রাত। আর সেই রাত দুজনকে কাটাতে হয় হাসি, গান আর গল্প দিয়ে। আর সেই সুর এনে দেয় মিলনের আগমনী বার্তা। তখন আমরা হারিয়ে যাই কোনো এক অজানা দেশে। আর সেই দেশ হলো স্বপ্নের দেশ। আর সেই স্বপ্নের দেশে আমরা দেখবো কত রঙিন স্বপ্ন। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটু ছোঁয়া লাগে, একটু কথা। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রচি মোমো ফাল্গুনি। ছোঁয়া লাগে, একটু কথা শুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা বৌদি, তুমি হঠাৎ এখানে এ সময়? আমার এ সময় আসা ভুল হয়ে গেছে ভাই। দাঁড়াও ঠাকুরপো, তোমার কপালে সিঁদুরটা মুছে দিই। কি লজ্জা, কি লজ্জা। এই প্রতিমা দেখো, ইনি আমাদের বড় বৌদি, মানে এই সংসারের অলরাউন্ডার। আর বৌদি আমি মানে বলছিলাম এই মানে এই থাক, থাক, আর মানে মানে করতে হবে না। আমিও একদিন এই ঘরে ফুলে সজ্জা করেছি। যাক সে কথা, আমার বাবা এসেছেন, এখনই চলে যাবেন। ছোট, যাওয়ার আগে আমার বাবা তোকে দেখে যেতে চাইছে। মানসী, মানসী, আরে কোথায় বাড়ির নতুন মা? দিদি, তোমার বাবা মানে আমারও মা। একই একই তুমি? কি হলো বাবা? তোদের নতুন বউয়ের মুখখানা আমার খুব চেনা মনে হচ্ছে। ওকে দেখে আজ থেকে 3 বছর আগের ঘটনা আমার মনে ভেসে আসছে। সেই চোখ, সেই মুখ। আচ্ছা বাবা মন্দির, মেয়েটার বাবার বাড়ি কি মেদিনীপুরের পাড়াগা দেবীপুরে? আপনি ঠিক বলেছেন, ওর দাদা ছাড়া কেউ নেই। ওর দাদার নাম স্বনামধন্য কবি পরাণ মণ্ডল। মিলে গেছে, মিলে গেছে। কি মিলে গেছে বাবা? প্রতিমার অচেনা মুখটা আজ আমার কাছে চেনা মুখে পরিণত হলো। মেসুমশাই, একে একে 2 হয়, আর 2-এর 1 বাদ গেলে বাকি 1 থেকে যায়। মিলে গেছে, সব উত্তর মিলে গেছে। মিলে গেল বিয়াই, মিলে গেল। আমি যেমনটি ছোট বৌমা ঘরে আনতে চেয়েছিলাম তেমনটাই মিলে গেল। এসো বিয়াই, এসো, আজ একবার দাবা খেলতে বসি, দেখি দাবা খেলায় কে কাকে হারাতে পারি। এসো বিয়াই। খেলার আগেই তুমি হেরে ভূত হয়ে গেছো ভাই। তার মানে মানে নতুন বউয়ের মুখ দেখার সঙ্গে সঙ্গেই তুমি হেরে গেছো। বুঝেছি, বুঝেছি। তার মানে আমার নতুন বৌমা খুব ভালো হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, ভালো 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 ভালো, খুব ভালো। তবে তোমার নতুন বৌমা বিধবা। কে বললে, কি বললে বিয়াই? আমি শুনতে ভুল করিনি তো? না 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 না, তুমি ঠিকই শুনেছো। সত্যি সত্যি তোমার নতুন বৌমা বিধবা, বিধবা, বিধবা। কি বলছো বিয়াই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞাসা করো, ওর মুখ থেকেই শোনো ও বিধবা কিনা।
এই প্রতিমা বলো না মেসমশাই যে কথাগুলো বলছেন এগুলো কি সত্যি? বলো না প্রতিমা, এগুলো কি সত্যি? বলো বলো নতুন বউ, নিরুত্তর থেকো না, উত্তর দাও। ছোট বল, আমার বাবা যা বলছেন তা কি সত্যি? বলো সত্যি, বলো সত্যি, বলো সত্যি। হ্যাঁ সত্যি। চন্দ্রসূর্যের মতো সত্যি, আমি বিধবা বিধবা বিধবা। হ্যাঁ, আজ থেকে 3 বছর আগের ঘটনা। আমার সলিল ঘর থেকে নিরুদ্দেশ হয়ে যায়। সলিল ওই দেবীপুরে গিয়ে ওর সঙ্গে ঘর বাঁধবে বলে ওকে বিয়ে করেছিল। তারপর বিয়ের দিন বাসর রাতে কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডবে বৌমার বাবার বাড়ির কড়িকাঠ ভেঙে সলিলের মাথায় পড়ে, আর সেই বাসর রাতেই সলিল মারা যায়। সেদিন খবরটা একমাত্র আমি পেয়েছিলাম, তবু আমি সলিলকে আনতে যাইনি। ওর বাবার বাড়ির লোক সলিলকে দাহ করে ওকে বিধবা সাজিয়ে দেয়। ও বিধবা বিধবা বিধবা। ওরে কি আছিস নহবত, থামিয়ে দে, সদর দরজাটা বন্ধ করতে বল, আলোগুলো নিভিয়ে দিয়ে গোটা বাড়িটা অন্ধকার করে দে। বাবা বাবা, আপনি শান্ত হন। আমি কি করে শান্ত হব বৌমা? আত্মীয় বন্ধু বান্ধবে গোটা বাড়ি ভরে গেছে। এরপর সকলের কানে যখন এ কথা যাবে, সকলে যখন আমাকে নানা রকম প্রশ্ন করবে, তখন আমি কি জবাব দেব বৌমা? এ মুখ আমি লোক সমাজে দেখাবো কেমন করে? আমি আমার বন্ধু বান্ধবদের কি বলবো, কেমন করে বলবো আমার স্ত্রী প্রতিমা একটা বিধবা? এই প্রতিমা, এতদিন তো তুমি আমার সঙ্গে মেলামেশা করছো, তোমার জীবনের এত বড় ইতিহাসটা আমার আগে কেন বলনি? বলো বলো। বলতে তো আমি চেয়েছিলাম, আমার দুর্ভাগ্যের কথা তোমাকে বারবার বলতে চেয়েছিলাম। যতবারই বলতে গেছি ততবারই তুমি ভালোবাসার প্রলেপ দিয়ে আমার বাক শক্তি কেড়ে নিয়েছো। যতবারই বলতে গেছি তুমি বলতে দাওনি। ওই মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে আমার সন্ন্যাসীতে সিঁদুর পরিয়ে দিয়েছো। তাহলে বলো আমার দোষটা কোথায়? শুনেছো শুনেছো বেশ শুনেছো, কেমন ভালো ভালো কথা বলে তোমার মন জয় করে এ বাড়ির বউ সেজে থাকার চেষ্টা করছে। বাবা বাবা, যা হবার তো হয়ে গেছে। এ নিয়ে নাড়াচাড়া করে দুটো সহজ সরল জীবনকে নষ্ট করে দিও না বাবা, নষ্ট করে দিও। অসম্ভব, এ অন্যায়কে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। শোনাবে সবকিছু শোনার পর যদি এই স্বামী ঘাতে নেই কলঙ্কিনী মেয়েটাকে তোমার পুত্রবধূ বলে মেনে নাও, তাহলে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আর এই সভ্য সমাজে তোমরা জায়গা পাবে না, তোমাদের হতে হবে এক ঘরে। কথাটা মনে থাকে যেন। না না, আমি বেঁচে থাকতে এই রায় চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোই মিশে যেতে দেব না। একটা তুচ্ছ কারণে এই সমাজে আমি এক গ্রহ হয়ে থাকতে পারবো না। বাবা, আমি বলছিলাম কি, সাবধান বৌমা, আমাকে উপদেশ দেওয়ার আগে একটা কথা স্মরণ রাখবে, আমি তোমার শ্বশুর আর তুমি এবাড়ির বড় বৌমা। বাবা বলে একটা কথা অনুরোধ করে যাই বাবা, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালো করে ভাববেন, তা না হলে অনুতাপের অন্ত থাকবে না বাবা, অনুতাপের অন্ত থাকবে না। অনুতাপ অনুতাপ অনুতাপ, যে আমার বংশ মর্যাদায় আঘাত হানতে এসেছে, যে আমাকে লোক সমাজে হাস্যাস্পদ করতে এসেছে, আমি করব তার জন্য অনুতাপ। এই প্রতিমা, বলো না গো, বলো না গো প্রতিমা, এখন এখন আমি তোমায় নিয়ে কি করবো বলো না, বলো না প্রতিমা। যে মনের মধ্যে আজ কাল বৈশাখীর ঝড় তুমি তুলে দিয়েছ, সেই ঝড়কে আমি কেমন করে শান্ত করবো বলো না। অভিশাপ দাও, তুমি আমাকে অভিশাপ দাও। তার আগে বলো তো, সত্যিই কি আমি বিধবা?
বাবা, আপনি তো সমাজ সংসারের বিচারক, বিচার করে বলুন তো, কোনো সজ্জা রাতে কাল বৈশাখী ঝড়ের সময় ওর মাথায় কড়ি কাঠ ভেঙে পড়লো, ও মারা গেল, শ্বশুর বাড়ি যাওয়ার অধিকার আমি পেলাম না, তাহলে বিচার করে বলুন না বাবা, কোন বিচারে আমি হলাম বিধবা? বলতে চাও তুমি? না না, আমি কিচ্ছু বলতে চাই না বাবা, শুধু আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ বাবা, এই বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কোনো কিছু ভালো খেতে চাইবো না, ভালো পড়তে চাইবো না, স্বামীর প্রতি কোনো তৈরি অধিকার দেখাবো না, শুধু শাখা সিঁদুর নিয়ে বাড়ির এক কোণে আপনি আমাকে পড়ে থাকতে দিন না বাবা। না বাবা, শোন মন্দির, এর জন্য দায়ী তুমি, আর তার চেয়ে বেশি দায়ী হচ্ছ তুমি, কারণ তুমি বিধবা রীতিনীতিকে দু পায়ে মারিয়ে কুমারী সেজে আমার ছেলের মাথাটা খেয়েছো, আর এর জন্য তোমাকে যোগ্য শাস্তি পেতেই। বাবা, আমি বলছিলাম কি, একটু ভাবনা চিন্তা করে যদি। চিন্তা ভাবনা যা করার তা আমি করেই নিয়েছি। বাবা শোনো মেয়ে, আর এক মুহূর্ত দেরি না করে এই মুহূর্তে বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়ে যাও। তোমার যদি ব্যথা লেগে থাকে তাহলে তুমিও ওর সঙ্গে চলে যেতে পারো, আর তখন তুমি হবে আমার ত্যায্য পুত্র। না বাবা না, আমার অপরাধের বোঝা ওর মাথায় আপনি চাপাবেন না বাবা। হ্যাঁ গো, আমি তো ভিখারিনী, তুমি তোমার বাবার স্নেহের ছায়ায় থাকো, আমি তোমার কাছ থেকে চলে যাই দূরে, বহু দূরে। না ছোট যাস না। খবরদার মানুষই, ওকে তুমি ফেরাতে যাবে না, এসো। হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, কোনো মতেই ওই বিধবাটা এই চৌধুরী বাড়িতে ঠাঁই পাবে না। শোন শোন মন্দির, একদিন যে মিথ্যা সিঁদুর ওর স্মৃতিতে পরিয়েছিলি, ও এখান থেকে যাওয়ার পূর্বে সকলের সামনে সে সিঁদুর তুই মুছে দে, আর এটাই তোর বাবার আদেশ। তাই হবে বাবা, তাই হবে। পিতৃসত্য পালনের জন্য শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর আজ আমি বাবার আদেশ পালন করতে এই মুহূর্তে বসে দিলাম তোমার সেচের সিঁদুর, ভেঙে দিলাম তোমার হাতের শাখ। হায় বিধাতা, তুমি আমার কপালে কি লেখা লিখেছো ঠাকুর? দ্বিতীয়বার বিড়ে পেতে বসেও আমাকে শাস্তি হলো বিধবা, বিধবা, বিধবা। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো তীর ছিল, নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো তীর ছিল, নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান, তীরে ধান পাখিয়ার গাহিবে রাঙা। ছোট
আসছে আমার বোন শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর ভাসুর স্বামী যাকে নিয়ে আনন্দের হাসি আসছে। শুধু ওদের স্নেহাদর নয়, বড় বাড়ির ঝি চাকরের সঙ্গে হাসি ঠাট্টা মস্করা করে সময় কাটিয়ে দিচ্ছে। আমি স্বপ্নেও ভাবিনি আমার বোনটা একেবারে আনন্দ আশ্রমে পৌঁছে যাবে। হ্যাঁ, বোনটা সুখে থাকলে আমি পাবো পরম শান্তি, বোনটা শান্তি থাকলে আমি পাবো পরম তৃপ্তি। যেমন সুখী হয়েছে আমি হচ্ছি তেমন খুশি। হে ভাগ্য বিধাতা, একবার একবার হতভাগিনী বোনটার শাখা সিঁদুর কেড়েনি, তাকে বিধবা করেছিলে আর আমার বুকটাকে ভেঙে চৌচির করে দিয়েছিলে। হে ভাগ্য বিধাতা, আবার আবার তুমিও তো তাকে নতুন করে বধূ সাজিয়ে তাকে স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছো আর আমার মনটাকে ধন্য করেছো। বাবা মা, তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমাদের মেয়ে প্রতিমা সুখী আছে, খুব সুখী আছে, খুব সুখী, খুব সুখী। পাতা পাতা, এদের বাড়িতে আছিস পাতা? আচ্ছা শুনছেন দাদা, ওই পাশের গায়ে পাতা কি আপনার বাড়িতে? না ভাই, পাতা আজ আমাদের বাড়িতে আসেনি। হ্যাঁ, পাতা আসতো। আমার বোন বাড়িতে থাকলে পাতা প্রায় এসে তার সঙ্গে গল্প গুজব করতো। জানো ভাই, আমার বোনটা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর পাতা আর এই বাড়িতে কোনোদিনও আসেনি। আচ্ছা, তুমি পাতার খোঁজ নিচ্ছ কে ভাই? তোমার নাম কি? আমার নাম সবুজ। আচ্ছা আচ্ছা, ওই পাশের গায়ে আমার বাড়ি। আমার বাবার নাম সর্বেশ্বর বাগ। কি নাম বলে? সর্বেশ্বর বাগ? তার মানে তুমি সেই মৃত সলিলের ভাই? আপনি সে পড়ান ভাই, থাক। আপনার বোনের সঙ্গে তো আমার দাদার বিয়ে হয়েছিল, কিন্তু কাল বৈশাখীর ঝড়ে দাদা বাসর ঘরেই মারা যায়। বলো না, ও কথা আর বলো না। সেদিনের কথা কেউ স্মরণ করে দিলে আমার মাথাটা বন করে ঘুরে, পায়ের তলায় মাটি থরথর করে খাবে, বুকটা ভেঙে চৌচির হয়ে যায়। সেদিন সেই বাসর ঘরে বাসর রাতেই বোনের স্বামীকে মৃত দেখতে হলো, বোনটার জ্ঞান ফেরাতে হলো। তারপর তোমার দাদা সলিলকে আমি শ্মশানে নিয়ে গিয়ে তাকে চিতায় তুলে দিয়ে তার দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলাম। তারপর বোনটাকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে এই দুটো হাত দিয়ে আমি তার চাকা ভেঙে সিঁদুর মুছে তাকে বিধবা। কাঁদবেন না দাদা, কাঁদবেন না। আমার সেই বৌদিটাই শাখা সিঁদুর ফিরে পেয়েছে, আর আমার দাদার চেয়ে ভালো স্বামী সে পেয়েছে। সত্যি বলছি, মন্দিরটা খুব ভালো মানুষ। মন্দিরকে তুমি তাহলে চেনবো না? মন্দিরটা তো আমার দিদির দেও। আর তাছাড়া মিলন রায় চৌধুরী মানে আমার জামাইবাবু, যেমন পয়সাওয়ালা তেমন দাপুটে। সত্যি কথা বলতে কি জানো দাদা, আমার যে মেসুমশাই আছেন মহেন্দ্র নারায়ণ চৌধুরী, যেমন মাটির মানুষ তেমন উনার হুঙ্কারে বাঘে গড়তে এক ঘাটে জল খায়। আচ্ছা দাদা, আপনি দিদির বাড়ি যাননি? মানে যাবার মতো সময় করে উঠতে পারিনি, আর যাবার মতো সমর্থ আমার হাতে নেই। এবার যাবো। জানো ভাই, আমি কয়েকটা কবিতা লিখে ছাত্রছাত্রীর হাতে তুলে দিচ্ছি, তারা আমাকে অনেক টাকা তুলে দিয়েছে। জানো ভাই, বোনটার বিয়ে দেওয়ার সময় ওদের কিন্তু মান সম্মান আমি ধরাতে পারিনি আর পাঠাতেও পারিনি। এবার জানো ভাই, টাকা যখন হাতে পেয়েছি না, আমি বাজারে যাবো প্রত্যেকের জন্য জামা কাপড় কিনবো আর একটু মিষ্টি কিনে নিয়ে সোজা চলে যাবো আমার বোনের বাড়ি। কোথায় যাবি রে দাদা? তোর বোন আমার সেদিতে বিধবা। তার মানে মন্দিরটা না, সেই আপন ভোলা মানুষটা ভালোই আছে। সে তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি সব কিছু দেখতে পাচ্ছ তো? তুমি অন্ধ বাবা পতির হয়ে যাওনি তো? দেবদেবীগণ, তোমরা জাগ্রত আছো তো? তোমরা বিলুপ্ত হয়ে যাওনি তো? আকাশ বাতাস বসুন্ধরা, তোমরা এখনো পৃথিবীতে আছো তো? দাদা
সবুজ দেখো না ভাই, আমি জেগে আছি না ঘুমিয়ে আছি? তুমি আমার গায়ে চিমটি কেটে দেখো না, আমি বেঁচে আছি না মরে গেছি? আমি দুটো চোখ দিয়ে আমি ভুল দেখছি না তো? আমার বোন আবার হয়েছে বিধবা। না দাদা, বৌদি মানে আমার দিদির যা বিধবা হয়নি। কারণ 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 মন্দির দাদা এখনো বেঁচে আছে। আমার দাদার মতো তো সে মারা যায়নি, তাই তার কাছে যাব আমি। সবুজ, এই আদি দিদির সামনে দাঁড়িয়ে আজকে আমি কথা দিলাম, সবুজ, ওই মন্দির তার হাত থেকে দিদির সিঁদুর পড়বেই পড়বে। সবুজ। আর সেই দিন আমি নেব আমার দিদির হাতে ভাইফোঁটা। আর তার মানে তুমি ও তো সেই মৃত সলিলের ভাই সবুজ। সবুজ। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। এসবই বিশ্বপিতার খেলা। ওই বিশ্বপিতার কাছে দাঁড়িয়ে আজকে আমি শুধু বলি, কি খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসি চোখে নিচনীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমি চললাম দিদি, আমি চললাম ওই রায় বাড়িতে। বিশ্ববিদ্যালয়ে কি খেলার বাইরে ছিলাম একটা ভিখারি ছেলে, এখানে ওখানে পথে পথে ভিক্ষে করতাম। ভাগ্যের পরিহাসে সবাই এখানে এসে এই রায় চৌধুরী বাড়িতে হয়ে গেলাম ম্যানেজার। এবার যে প্ল্যান প্রোগ্রাম করেছি কত এবার এই সমূহ প্রপার্টির মালিক হবো বলে তোকে মধর্মের নেশা ধরিয়ে দিয়েছি। একে যখন মধর্মের নেশা ধরিয়ে দিয়েছে, চক্রান্ত করে বাড়ির বউটাকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিতে সাহায্য করেছে। আর ওই বউটা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বেচারা মন্দির একেবারে নিঃসঙ্গ ভোগ করছে, নিঃসঙ্গ। ওদের এক এক করে আমি টেনে চড়ে পথে নামাবো। প্রভাত আমার নাম, আর প্রভাতেই করি সকলকে কুপকার। কিন্তু কেমন করে পথে নামাবো, কেমন করে? পেয়েছি একটা পথ আমি পেয়েছি। ওই যত্নিকে সিনেমার নায়িকার লোক দেখিয়ে ওকে আমার হাতের মুঠো এনে ওকে রাজি করবো, রাজি।
হরমজাদিটা রাজি হলেই কিল্লাপতে এক করে সবাই হবে কুপকার, আর এখন কুপকাত হবে। আসতে পারি স্যার? আচ্ছা আপনি তো আমি প্রবোধ পাল, আমারই তো মেয়ে না, মানে আমি তো মেয়েদের চাকরি দিই। সত্যি আমি ঠিক জায়গায় এসে গেছি স্যার। এটাই তো তোদের মতো কুমারী মেয়েদের শেষ ঠিকানা। তার মানে না মানে আমি বলছি তুমি এখানে কাজ করলে সব কিছুই পাবে, স্বামী পাবে, শাখা সিঁদুরও পাবে, শুধু তাই নয় সবার ঘরও পাবে, কোলে বাচ্চাও পাবে, কোলে বাচ্চাও পাবে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, এখানে কাজ করলে সব কিছুই পাবে। হ্যাঁ এত কিছু? তাহলে আমি এখানে কাজ করবো স্যার? তাহলে তো আমার কথা মতো চলতে হবে, হ্যাঁ চলবো। আমার কথা শুনতে হবে। হ্যাঁ শুনবো। সত্যি সত্যি? সত্যি সত্যি তিনি সত্যি কর। ঠিক আছে, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি সত্যি সত্যি সত্যি। তোর মতো মেয়েই হয় না। এই এবারে একটা কাজ কর, এই নে এটা গলায় ঢাল। না মদ আমি খাই না। এই এসব বলছিস কি? এখনই আমার মাথায় হাত রেখে সত্যি করলি না। নে নে এটা ধর, গলায় ধর, নে, ধর, 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 তাড়াতাড়ি করে খেল। মুখ্য গরম করবি না বেসলে, মুখ্য গরম করবি না। আমি যা চাই তা পাই, তা না হলে জোর করে করে নে। বল হরমজাদি খাবি কিনা, ভাই খাবি কিনা, ভাই খাবি কিনা? বাবু সবুজের কথা ভুলি তাকে মন থেকে সরিয়ে দিয়ে আমি তোমার হাতে মদ আমি খাবো। দাও। এবার নেব শালি তোর চরিত্র হরণের ইন্টারভিউ। সেটা কেমন স্যার? সেটা কেমন স্যার? বোঝে না, এত বড় মেয়ে হলে বুঝিস না। এই, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়বো? তাড়াতাড়ি করে শুয়ে পড় না। এই এই এভাবে এভাবে তাকিয়েছিস কেন? চোখ বন্ধ কর। এবার নেবো শালি তোর চরিত্র হরণ। সাধু পুরুষ বা আমার সঙ্গে প্রেম করে একটা নতুন মেয়ের বুকে। ছি ছি ছি। একই চাকরি তুই এখানে? দিদি ওই সত্যটার হাত থেকে তুমি আমাকে বাঁচাও দিদি, তুমি আমাকে বাঁচাও। তুই আমাকে দিতে বলছিস কেন? আমি কি তোর মায়ের পেটে দিদি? মায়ের পেটে দিদি না হলেও তুমি তো আমার ইজ্জত রক্ষাকারী দিদি। বলিস না। বলিস না রে। সেদিনের কথা তুলে আমার বুকটা ভেঙে দিস না রে। আমারও যে একটা ছোট্ট বোন ছিল রে দিদি, সে হঠাৎ অসুস্থ হলো কেন জানি? কেন? টাকার অভাবে তাকে একটা ভালো চকলেট কিনে দিতে পারিনি বলে। সে কি চকলেট? হ্যাঁ, আমার বাবা মা দুই বোন, আমার বাবা মার সন্তান হয়নি বলে আমার বাবা মা একদিন এক নার্সিং হোমে গিয়ে আমাকে কিনে এনেছিল। কি জানি ঈশ্বরের কৃপায় মায়ের কোল আলো করে ছোট্ট বোনটি এলো। কিন্তু এক মহোৎসব অনুষ্ঠানে বোনটি অসুস্থ হয়, মানুষদের সম্বোধনা জানাতে পারেনি। আমার বাবা আমার জেঠু অনেক করে বলেছিল গেস্টদের আপ্যায়ন করো, কিন্তু করেনি। এবার বন্ধ করো, এবার বন্ধ করো। কারণ সেদিন তার চিন্তা ছিল দিদি সব কিছু করবে, ভালো করেছে, তো চোখ ভরে দেখবে। কিন্তু সেদিন আমাকে কেউ
ডাকেনি, কেউ না, কেউ না। এবার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো তোমার অভিনয়। তোকে তো আমি এভাবে অভিনয় করতে বলিনি, তোকে বলেছিলাম আমার কথা মতো কাজ করতে, তা না করে অভিনয় করছিস। এখন বলছি বল, তোরা আমার কথা মতো কাজ করবে কিনা? করবো। করবে। তুমি এবার বলে বলো, আমার কথা মতো কাজ করবে কিনা? করবো। তাহলে তো ঝামেলা বেঁধে গেল। এই এদিকে শোন শোন শোন, একটু শোন। কংসর মির্জাফরের ককটেল মাল, মাথায় আমার নতুন চল, আমার নাম প্রভাত পাল। আবে আজ থেকে এই পাতা হবে আমার মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি হলাম আপনার কি? হ্যাঁ, এবার চাকরি তুমি তাহলে তোমার কাজ শুরু করো, মানে অভিনয় শুরু করো। অভিনয় আমি অভিনয় করতে পারবো না, আমি তো সিনেমায় নামবো। আবে হারামজাদা, তোদের মতো কুমারী মেয়েদের আমরা তুলে আনি ওই সিনেমার নায়িকার নাম করে, তারপরে এখানে এনে সারা দেহের পোশাক একটা 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 করে খুলে দিয়ে লাংটো করে হাঙ্গামায় না চাইবে শালি, হাঙ্গামায় না চাই। তোকে তো করবো না, তোকে তো করবো না, তোকে নায়িকা বানাবো, ওই মন্দিরের নায়িকা। আমি যা চাই তা পাই, তা না হলে জোর করে কেড়ে নে। আমার কথা মতো কাজ না করলে পারো পারে যাবি, পারো পারে। ও এখনো বলছি বল, আমার কথায় রাজি হবি কিনা? বল রাজে, রাজে, রাজে। আমি রাজি, আমি রাজি। রাজি। রাজি হয়ে গেছি। আমার ব্যয়বহুল কারখানার ম্যানেজার প্রভাত পাল আমাকে যা প্রস্তাব দিয়েছে তার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। আমার দুই ছেলে মিলন আর মন্দির এই রায় ভিলা নিয়ে যা ভাবেনি তা ভেবেছি। আমার ম্যানেজার প্রভাত পাল ও যেমন আমার কারখানার উন্নতি করেছে, তেমনি করেছে আমার সংসারের উন্নতি। ও আমাকে আরো কথা দিয়েছে আমার সংসারের শান্তি ফিরিয়ে আনতে বড় বৌমার মতো একটা মিষ্টি বৌমা এনে দেবে। না না বাবা, আপনি আর আমার দ্বিতীয় বিয়ে দিয়ে আমার জীবনটাকে নরকে পরিণত করবেন না। আর আপনিও ওই কোনে পক্ষের কাছে হেও প্রতিপন্ন হবেন না বাবা, প্লিজ। তার মানে তুমি কি বলতে চাও দ্বিতীয়বার বিয়ে না করে সেই বিধবাটার সঙ্গে ভালোবাসা জমিয়ে তাকে আবার চৌধুরী বাড়িতে নিয়ে আসবে? না বাবা না, আমি কথা বলতে চাইছি না। আমি শুধু আপনাকে এইটুকু জানাতে এসেছি, আমি আর দ্বিতীয় বিয়ে করতে রাজি নই। ভেবে দেখুন না বাবা, একটা মেয়ে তার বিয়ের পরে তার জীবনে যদি কোনো অঘটন ঘটে যায়, তখন আপনারা আর আপনাদের এই সমাজ ব্যবস্থা সেই মেয়েটাকে বলেন কলঙ্কিনী মেয়ে। আর একটা ছেলে যখন একটা মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে আর একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলে, তখন সেই ছেলেটাকে আপনারা আপনাদের এই সমাজ ব্যবস্থা কেন কলঙ্কিত ছেলে বলবেন না? আমাকে জ্ঞান দিও না মন্দির, আমাকে জ্ঞান দিও না বাবা। সকলের বাড়ির ছেলে আর আমার বাড়ির ছেলে এক নয়। তুমি জমিদার বংশের ছেলে, আমাদের বংশের একটা ঐতিহ্য আছে। সেই বংশের ঐতিহ্যকে ধরে রাখতে আমার ঠাকুরদা সুরেন্দ্র নারায়ণ চৌধুরী
3টে বিয়ে করেছিল। বাহ, চমৎকার। আমার বাবা রমেন্দ্রনারায়ণ চৌধুরী 2টো বিয়ে করেছিল। আমিও 2বার বিয়ে করে তোমাকে তার গর্বে এনেছি। তাই আমি চাই তুমি 2বার বিয়ে করবে, আর এটাই আমার সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত। বাহ, চমৎকার চমৎকার জমিদার বংশের রীতিনীতি, চমৎকার জমিদার বংশের ঐতিহ্য রক্ষার কি সুন্দর পরম্পরা। বাহ বাহ, চমৎকার। কিন্তু আমি তো একটা শিক্ষিত সুস্থ মানুষ। আমি কি বাবার আদেশ পালন করে ওই একটা মেয়েকে কাঁদিয়ে আর একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটাকে ছাড়খাড় করে দিতে পারি? বলুন না আপনারা, আমি কি বাবার আদেশ মেনে নিয়ে মেয়ের জীবনকে? আপনারা কি বলবেন আমি জানি না, কিন্তু আমি তো জানি আমি জমিদার বাড়ির ছেলে। আমার এই শিরায় উপশিরায় বয়ে চলেছে এই জমিদার বাড়ির পূর্বপুরুষের রক্ত। তাই তো আমাকে জমিদারি রক্ষা করতেই হবে। আমি বাবার আদেশ মেনে নিয়ে বাবার এই জমিদারির ঐতিহ্য বজায় রাখতে, আমাদের জমিদারের পূর্বপুরুষের মান বজায় রাখতে, আর বাবার আদেশ পালন করতে, বাবার দেখা যে কোনো পাত্রীকে আমি প্রভাত যে মেয়েটার কথা বলছিল, কি যেন নাম তার, মনে পড়ছে না। হ্যাঁ, পড়েছি। চাঁদিনী মানে চাঁদের জ্যোৎস্নার মতো মিষ্টি।